রাত এখন ঠিক কটা? আপনার ঘড়িতে হয়তো 11টা কি 12টা। হয়তো আপনি একা ঘরে শুয়ে আছেন, কানে হেডফোন, ঘরের আলোটা নেভানো। আপনার কি কখনো মনে হয়েছে অন্ধকার ঘরের ওই কোণাটায়, যেখানে আপনার নজর ঠিক পৌঁছাচ্ছে না, সেখানে কি কেউ একজন দাঁড়িয়ে আছে? আপনার দিকে কি একই দৃষ্টে তাকিয়ে আছে? না, চমকে উঠবেন না, চোখ বন্ধ করুন। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যা কোনো কল্পনা নয়। 2004 সালের ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত চা বাগানের ডাকবাংলোয় ঘটে যাওয়া এক সত্য ঘটনা। এই ঘটনা আজও আনসলভড। যারা একা আছেন বা যাদের হার্ট দুর্বল, তারা চাইলে এখনই ইয়ারফোন খুলে রাখতে পারে, কারণ আজ রাতের পর অন্ধকারে আর একা থাকতে পারবেন না। আপনারা শুনছেন ভূত FM, ভয়ের আর এক নাম। ঘটনাটা অর্কপ্রভ দাসের। পেশায় সে ছিল একজন ল্যান্ড সার্ভেয়ার। 26 বছরের টকবকে যুবক, যুক্তিবাদী, ভূতে বিশ্বাস করা দূরের কথা, এসব নিয়ে হাসাহাসি করত। অর্ককে পাঠানো হয়েছিল জলপাইগুড়ির মালবাজারের থেকেও বেশ কিছুটা ভেতরের দিকে এক পরিত্যক্ত চা বাগানের জমি সার্ভে করার জন্য। জায়গাটার নাম আমি নিচ্ছি না। দিনটা ছিল 23 ডিসেম্বর। অর্ক যখন পৌঁছালো তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। শীতের উত্তরবঙ্গ, চারিদিক ঘন কুয়াশায় মোড়া, 5 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। জিপ থেকে নামতেই একটা কনকনে ঠান্ডা হাওয়া ওর শরীর ভেদ করে গেল। ওর থাকার বন্দোবস্ত হয়েছিল ওই বাগানেরই একটা পুরনো ব্রিটিশ আমলের ডাকবাংলোয়। কাঠের মেঝে, উঁচু ছাদ আর বড় বড় জানালা। বাংলোর কেয়ারটেকার ছিল একজন বিকাশ কাকু, বয়স 60-এর কাছাকাছি, কিন্তু লোকটার চোখে চাউনি ছিল অদ্ভুত রকম শূন্য। অর্ককে ঘরে পৌঁছে দিয়ে বিকাশ কাকু শুধু একটা কথাই বলছিল, বাবু, এই ঘরে কিন্তু রাতের লণ্ঠন ঢোকাবেন না, আর বাইরে থেকে কেউ ডাকলে ভুলেও দরজা খুলবেন না। অর্ক হেসে উড়িয়ে দিয়েছিল, বলেছিল, চোর ডাকাতের ভয় নাকি? বিকাশ কাকু কোনো উত্তর দেয়নি, শুধু ওর দিকে একবার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। রাত নামল। ঘড়িতে তখন রাত 10টা। অর্ক খেয়ে দিয়ে শুতে গেছে। বাইরে তখন জমাট বাঁধা অন্ধকার। ওই অঞ্চলে কারেন্ট থাকে না। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে। হঠাৎ কাঠের মেঝেতে খুব হালকা পা ফেলার আওয়াজ। অর্ক চোখ খুলল। শব্দটা আসছে ছাদ থেকে, যেন কেউ খুব ভারী জুতো পরে ধীরে ধীরে হচ্ছে। কাঠের দোতলা বাংলো, উপরে কেউ থাকার কথা নয়। অর্ক ভাবল হয়তো ইঁদুর বা বন্য জন্তু, কিন্তু শব্দটা থামল না। শব্দটা যেন ছাদ থেকে মনে আসছে। এবার মনে হলো সিঁড়ি দিয়ে কেউ নামছে। অর্কে বুকের ভেতরটা একটু ছেদ করে উঠল। যুক্তিবাদী মন বোঝানোর চেষ্টা করল এটা পুরানো বাড়ি, তাই এরকম আওয়াজ। কিন্তু শব্দটা এসে থামল অর্কের ঘরের দরজার ঠিক ওপাশে। অর্ক দম বন্ধ করে শুয়ে আছে। দরজার নিচ দিয়ে হ্যারিকেনের আলোয় ও স্পষ্ট দেখতে পেল দুটো ছায়া। কেউ একজন দরজার ওপাশে দাঁড়িয়ে আছে।
অর্ক বলল, কে কে ওখানে? বিকাশ কাকু? কোনো উত্তর নেই, শুধু একটা চাপা নিঃশ্বাসের শব্দ, যেন কেউ নাক দিয়ে খুব জোরে জোরে হাওয়া টানছে। অর্ক সাহস করে খাট থেকে নামল, দরজার দিকে এগিয়ে গেল, কাঁপা কাঁপা হাতে ছিটকিটা ধরে টান নিল। দরজা খুলতেই এক ঝলক কনকনে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকল, কিন্তু বাইরে কেউ নেই। লম্বা বারান্দা পুরো ফাঁকা, শুধু ঘন কুয়াশা পাক খাচ্ছে। অর্ক দরজাটা বন্ধ করে দিল। ওর তখন রীতিমতো ঘাম হচ্ছে এই ঠান্ডাতে। ও ফিরে এলো বিছানা, কিন্তু আসল ঘটনা তো সবে শুরু। পরের দিনটা অর্কের স্বাভাবিকভাবেই কাটল। সার্ভের কাজ করলো। ও ভেবেছিল রাতের ঘটনা হয়তো ওর মনের ভুল, কিন্তু দ্বিতীয় রাতে জিনিসটা ওর মনের ভেতর ঢোকা শুরু করলো। রাত 11টা, অর্ক ডায়েরি লিখছে। হ্যারিকেনের আলোটা হঠাৎ করে কাঁপতে শুরু করলো। ঘরে কোনো হাওয়া নেই, সমস্ত জানলা বন্ধ, তা সত্ত্বেও আলোটা কাঁপছে। অর্ক মুখ তুলে ঘরের কোন রাখা একটা বড় আয়নার দিকে তাকালো। পুরনো আমলের বেলজিয়াম গ্লাসের আয়না। আপনারা যারা আয়নার সামনে দাঁড়িয়েছেন জানেন যে আয়না কখনো মিথ্যে কথা বলে না। আপনি ডান হাত তুললে আপনার প্রতিবিম্ব হাত তোলে, কিন্তু অর্ক দেখল আয়নায় ওর প্রতিবিম্বটা বসে আছে, তবে মাথাটা সামান্য নিচের দিকে ঝোঁকানো। অর্ক তো সোজা হয়ে বসে আছে, তাহলে আয়নার প্রতিবিম্বটা মাথা নিচু করে আছে কেন? ওর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ও ধীরে ধীরে নিজের ডান হাতটা তুলল, আয়নার প্রতিবিম্বটাও হাত তুলল, কিন্তু সেটা ডান হাত নয়, বাঁ হাত। এবং সবচেয়ে ভয়ানক বিষয়টা হলো প্রতিবিম্বটা এবার ধীরে ধীরে মুখটা তুলল। ওর নিজেরই মুখ, কিন্তু সেই মুখে একটা বিকৃত বীভৎস হাসি, চোখ দুটো সম্পূর্ণ সাদা। অর্ক আতঙ্কে ছিটকে পিছিয়ে গেল চেয়ার থেকে, ধড়াস করে মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে নিভে গেল। অন্ধকার, নিশ্চিদ্র অন্ধকার। অর্কের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ও হাতড়ে হাতড়ে বিছানার দিকে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ ওর মনে হলো ঘরের আয়তনটা যেন ছোট হয়ে আসছে, দেয়ালগুলো যেন ওর দিকে এগিয়ে আসছে। আর সেই অন্ধকারের ভিতর থেকে ও শুনতে পেল একটা ফিসফিসে গলা। অর্ক, তুই এসেছিস? আমি কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করছি। গলাটা ওর মায়ের, কিন্তু ওর মা তো 3 বছর আগে মারা গেছেন। অর্ক, দরজাটা খোল বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। অর্ক 2 হাতে কান চেপে ধরল। না না, এটা আমার মনের ভুল, এটা হতে পারে না। সাইকোলজিক্যাল হররের সবচেয়ে ভয়ঙ্কর দিনটা কি জানেন? যখন আপনি বুঝতে পারেন যে কোনটা সত্যি আর কোনটা আপনার মনের বিভ্রম। আপনার নিজের মস্তিষ্ক যখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে। অর্ক অনুভব করল অন্ধকারের মধ্যে ওর কানে খুব কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে অনুভব করতে পারছে এটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস ওর ঘাড়ে এসে পড়ছে। কেউ একজন ওর কানের কাছে মুখে বলল, তুই তাকালি না কেন অর্ক? আমি তো আয়নাতেই ছিলাম। তৃতীয় দিন সকাল। অর্কের চোখের নিচে কালি, সারা রাতও ঘুমায়নি। ও সিদ্ধান্ত নিল এই কাজ চলে যাক, ও আজই ফিরে যাবে। ও ব্যাগ গোছালো, বিকাশ কাকুকে ডাকতে গেল, কিন্তু বিকাশ কাকুর ঘর তালা বন্ধ। লোকটা কোথায় গেল? অর্ক নিজের জিপের কাছে গেল, চাবি দিয়ে
ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করলো, স্টার্ট নিচ্ছে না। চারিদিকে তাকিয়ে অর্ক দেখল আজ সকাল থেকে কুয়াশা এত ঘন যে বাগানের গেট পর্যন্ত দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ একটা সাদা চাদর দিয়ে পুরো বাংলোটাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। 2004 সালে সিগন্যাল এমনিতেই কম থাকতো, আর এখন মোবাইলের নেটওয়ার্কের দাগ পুরো শূন্য। অর্ক বাংলায় ফিরে এলো, পালানোর কোনো রাস্তা নেই। ওকে আরও একটা রাত এই অভিশপ্ত জায়গায় কাটাতে হবে। বিকেলে ও বাংলোর ড্রয়ার ঘাঁটতে গিয়ে একটা পুরনো রেজিস্টার খাতা পেল। আগের যারা এখানে এসেছে তাদের নামের লিস্ট। অর্ক দেখল গত 10 বছরে মাত্র 3 জন এখানে এসেছে। প্রথম জনের নামের পাশে লাল কালি দিয়ে লেখা মেশিন, দ্বিতীয় জনের নামের পাশে লেখা শ্মশান, তৃতীয় জনের নামের পাশে লেখা মন্ডল, আর একদম শেষে কালকের তারিখে কারো হাতের লেখা খুব সুন্দর করে লেখা অর্ক দাস, স্ট্যাটাস ডেড। অর্ক নিজের হাতে লেখা, কিন্তু ও তো এটা লিখেনি, তাহলে কে লিখবে? ওর মনে হলো ও পাগল হয়ে যাওয়ার সময় এসেছে। ও ছুটে গিয়ে নিজের ঘরের দরজাটা বসে বন্ধ করে দিল, কাঠের আলমারিটা নিয়ে দরজার সামনে দাঁড় করে দিল। আজ রাতে ও কাউকে ঢুকতে দেবে না। রাত দুপুর, পুরো বাংলা নিস্তব্ধ। অর্ক বিছানার এক কোণে হাঁটু মুড়ে বসে আছে, হাতে একটা টর্চ। হঠাৎ দরজায় খুব জোরে ধাক্কা দেওয়ার শব্দ। অর্ক চমকে উঠল। অর্ক, দরজাটা খোলো। গলাটা বিকাশ লাগলো। বাবু, দরজাটা খুলুন, বাইরে ওটা ঘুরছে, আমাকে বাঁচান। অর্ক টর্চ জ্বেলে দরজার দিকে তাকালো। ওর শরীর কাঁপছে। ও দরজা খোলার জন্য এগোতে লাগলো। হঠাৎ ওর চোখে পড়ল ঘরের জানালার দিকে। জানালার কাঁচের পাশে কুয়াশার মতো দাঁড়িয়ে আছে বিকাশ কাকা। তার গলাটা একটা দড়ি দিয়ে জানালার লেগের সাথে ফাঁসা হলো। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। সে তো মারা গেছে। তাহলে দরজার পাশে কে? বাবু, দরজা খুলুন। দরজার ওপাশ থেকে গলাটা এবার পাল্টে গেল। গলাটা এখন অর্কের নিজের গলার মতো শোনাচ্ছে। আমি তো ভেতরে আছি। দরজাটা কেন আটকেছিস? অর্ক পাথর হয়ে গেল। দরজার ওপাশ থেকে নয়, আওয়াজটা আসছে ঘরের ভেতর থেকে। অর্ক ধীরে ধীরে ঘাড় ঘোরালো। ওর খাটের ঠিক নিচে অন্ধকারের মধ্যে থেকে দুটো লাল টুকটুকে চোখ ওর দিকে তাকিয়ে আছে। খাটের নিচ থেকে একটা বিকৃত হাড় হিম করা গলা বলে উঠল, তুই তো আয়নায় আমাকে দেখলি, তাহলে চিনতে পারলি না কেন? একটা বরফের মতো ঠান্ডা হাত অর্কের গোড়ালিটা চেপে ধরল। অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। ও দেখল খাটের নিচ থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে তার কোনো নির্দিষ্ট আকার নেই। সেটা একটা জলের বাঁধা অন্ধকার, যার শুধু দুটো জলজলে চোখ আছে। জিনিসটা ধীরে ধীরে অর্কের শরীরের উপর উঠে আসতে লাগলো। একটা পচা মাংসের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। অর্ক অনুভব করল ওর মুখের উপর একটা পাহাড়ের মতো ভারী কিছু চেপে বসেছে। ও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। জিনিসটা ওর কানে খুব কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলল, তোর ডায়েরিটা আমি লিখেছি, এবার আমি তোর শরীরটা নেব।
এর ঠিক 4 দিন পর স্থানীয় পুলিশ যখন খবর পেয়ে ওই বাংলায় পৌঁছায়, তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারা অর্ককে আবিষ্কার করে ঘরের এক কোণে। ও বেঁচে ছিল, কিন্তু ওর চুল সম্পূর্ণ সাদা হয়ে গেছিল, চোখের পলক পড়ছিল না। ও নিজের 2 হাঁটু জড়িয়ে ধরে এক দৃষ্টে আয়নার দিকে তাকিয়ে বসেছিল। বিকাশ ঠাকুর মৃতদেহটা পাওয়া যায় বাংলার পেছনের জঙ্গলে। পোস্টমর্টম রিপোর্টে বলা হয় সে অন্তত 7 দিন আগে মারা গেছে। তাহলে অর্ককে প্রথম দিন বাংলায় কে স্বাগত জানিয়েছিল? রাতে কে ওর সাথে কথা বলল? অর্ককে কলকাতার একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ও আর কোনোদিন কথা বলেনি, শুধু মাঝে মধ্যে রাতের অন্ধকারে ও নিজের বাবাকে তুলে শূন্য কিছু একটা খোঁজার চেষ্টা করত, আর ওর মুখে ফুটে উঠত এক বিকৃত হাসি। গল্পটা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ রাতে যখন ঘুমোতে যাবেন, আলো নেভানোর আগে একবার নিজের ঘরের আয়নাটার দিকে ভালো করে তাকাবেন। দেখবেন আপনি যখন আলো নেভাচ্ছেন, আয়নার ভেতরের মানুষটা কি আপনার সাথে আলো নেভাচ্ছে, নাকি সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে শুধু আপনার দিকে তাকিয়ে হাসছে?